হ্যালো টপার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। তো সেই সিরিজ চলে আসলো তোমাদের জন্য। সিরিজ অর্থাৎ আজ থেকে তোমরা নিয়মিত ভিডিও পাবে সপ্তাহে 7 দিনে 6 দিন ইতিহাস এবং ভূগোলের আগামী 20 থেকে 25 দিনের ভিতরে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এবং এসএকিউ তোমাদের কাছে পৌঁছে দেবো। এবং তোমরা যদি এখান থেকে ভালো করে এসএকিউ গুলো মুখস্থ করতে পারো বন্ধুরা, তাহলে কি করতে পারবে? তোমরা প্রত্যেকটা সত্য মিথ্যা বলো, ডান বাম বলো, আমাদের যে এমসিকিউ বলো এসএকিউ বলো, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে লিখতে পারবে। মাথায় রাখবে কি এসএকিউ খুব ভালো করে পড়তে। তো দেখো এমসিকিউ এবং এসএকিউ গুলো আছে। আজ তোমাদের জন্য আমি 50+ এমসিকিউ এবং এসএকিউ এনেছি। প্রত্যেকটা অধ্যায় পার্ট টু পার্ট এভাবে চলে আসবে। ফলো রাখো এই চ্যানেলটাকে এবং নিয়ে নাও কত মার্ক? 36 মার্ক এমসিকিউ বা এসএকিউ এবং ডান বাম সবকিছু দিয়ে। চলো এবার আমরা যদি দেখি আমাদের জন্য প্রশ্ন, যে প্রথম প্রশ্নটা আছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? আরোহণ। উচ্চতা কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আরো, আরো মানে কি? আরো দাও, আরো দাও মানে কি? উচ্চতা বাড়বে। অর্থাৎ যত বেশি হবে তত কি হবে? উচ্চতা বাড়বে। তো তাকে কি বলবো? আরোহণ বলবো। অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো কি? জলপ্রপাত। অবরোহণ, অবরোহণ মানে কি? আরোহণ মানে যদি উচ্চতা বাড়ে তাহলে অবরোহণ মানে অবশ্যই কমবে। ঠিক তার বিপরীত অবস্থা। তো সেরকম একটা উদাহরণ হচ্ছে কি? জলপ্রপাত। নিচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো কি? অগ্নুদ্গম। অর্থাৎ বহির্জাত, বহির্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়া আমরা সবাই জানি। যেগুলো ভূপৃষ্ঠের বাইরে হয় সেগুলো বহির্জাত, যেগুলো ভূপৃষ্ঠের ভিতরে হয় সেগুলো কি? অন্তর্জাত। তার মানে কি এটা একটা অন্তর্জাত প্রক্রিয়া, অগ্নুদ্গম। চলো 3টে এমসিকিউ মুখস্থ করতে কয় মিনিট ভাই? 30 সেকেন্ড সময় লাগবে তোমার। চলো তারপরে দেখো কি শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলে? ক্যানিয়ন। এই প্রশ্নটা তো সবাই পারো আমি জানি। তো এই প্রশ্নগুলো মুখস্থ করতে কত কম সময় লাগে কার? কমেন্টে জানাও। নদীবাঁকের উত্তাল উত্তল অংশকে বা উত্তল অংশের সঞ্চয়কে কি বলে? বিন্দুবার। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? জল বিভাজিকা। অর্থাৎ দুই সাইডে দুটো উচ্চভূমি থাকবে, দুটি নদী, সরি একটা উচ্চভূমি। মনে করো হিমালয় পর্বত আছে, হিমালয় পর্বতের দুই পাশে দুটি নদী চলে গেল, তার মানে কি ওই পর্বতটাকে একটা নদীকে বিভাজন করে দিল, তাকে বলতেছে কি? জল বিভাজিকা। দেখো লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো কি? দ্রবণ ক্ষয়। লবণযুক্ত শিলাস্তরের উপরে নদীর প্রধান যে ক্ষয় তাকে বলে কি? দ্রবণ ক্ষয়। 7টা মুখস্থ করতে কত মিনিট লাগলো ভাই? কমেন্টে জানাও। ডিসহর্ন পিরামিড চূড়া অবস্থিত কোথায়? সুইজারল্যান্ডে। পর্বতারোহণের সমস্যা সৃষ্টি হয় কি? ক্রেভাসের উপস্থিতি বা ফাটল। ক্রেভাস মানে কি? ফাটল। অর্থাৎ যখন ফাটল হয়, যারা পর্বত আরোহণ করে তখন এই ফাটলের সময় তাদের কিন্তু খুব সমস্যা হয়, কারণ রিস্কি হয়ে যায় ব্যাপারটা। হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কি? এই যে প্রশ্নটা 10 নম্বর ভাই, কমেন্টে জানাও অ্যান্সারটা কি হবে। এটা তোমাদের জন্য রাখলাম। কমেন্টে জানাবে উত্তরটা কি হবে। করি হ্রদ হবে নাকি প্লায়া নাকি অশ্বক্ষরাকৃতি হ্রদ নাকি উপহ্রদ? 11 দাগ, সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে কি বলা হয়? ফিওর্ড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, মহাদেশীয় হিমবাহের বরফযুক্ত পর্বত শৃঙ্গকে কি বলে? নুনাটক্স। পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হলো কোনটা? কাতারা। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? ওয়াদি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়ু ও জলধারায় সম্মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ হলো ওয়াদি। দেখো এই যে সম্মিলিত কাজ, দেখো এখান থেকে অনেক প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো খুব সুন্দর করে রেডি করো পরীক্ষার জন্য। দেখো লাস্ট এমসিকিউর পার্ট তোমাদের জন্য। এখানে এমসিকিউ রাখা আছে মোট কয়টা? 19টা। 19টা প্রশ্নই ভালো করে পড়বে। বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত সমভূমিকে কি বলে? লোয়েস। আমরা জানি লোয়েস মানে কি? স্থানচ্যুত বস্তু। অর্থাৎ যে বালির ব্যাস 0.05, অর্থাৎ এরকম যে বালিটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, যে সমভূমি গঠন করে, তখন তাকে কি বলা হয়? লোয়েস সমভূমি বলে। সাহারা মরুভূমি লবণাক্ত হ্রদগুলোকে কি বলে? শর্টস। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো কি? সিয়াচেন। হিমরেখার উচ্চতা সব থেকে কম হয় কোথায়? মেরু, মেরু অঞ্চলে। হিমরেখার উচ্চতা সব থেকে কম কোথায়? মেরু অঞ্চলে। তাহলে এই যে 19টা এমসিকিউ তোমাদের দিলাম, এই 19টা তাড়াতাড়ি ঝটপট মুখস্থ করে নাও। মুখস্থ করে আমাকে কমেন্টে জানাও কত সময় তোমাদের লাগলো। চলো আমরা চলে যাবো এবার কিসে? এসএকিউতে। এবার আমরা যে গুরুত্বপূর্ণ এসএকিউ গুলো আমাদের এখানে আছে, দেখো প্রথম যে এসএকিউটা আছে, সমগ্র পৃথিবীব্যাপী কত ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায়? 3 ধরনের। পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল। 2 দাগে গ্রেট কথাটি প্রথম কে ব্যবহার করেন? গিলবার্ট।
পাহাড়ের ঢাল বরাবর শিলা চূর্ণ নিচে নেমে আসাকে কি বলা হয়? পুঞ্জিত ক্ষয়। ঢাল বরাবর যখন শিলা ভেঙে নিচে নামে আসবে তখন তাকে আমরা কি বলবো? পুঞ্জিত ক্ষয়। শিলা চূর্ণ বিচূর্ণ বিয়োজিত হওয়ার পদ্ধতিকে কি বলে? আবহ বিকার। আবহ বিকারে সৃষ্ট বিভিন্ন পদার্থগুলি ক্ষয় হওয়াকে কি বলা হয়? ক্ষয় ভবন। ক্ষয় মানে ক্ষয় ভবন। জমা হওয়া, সঞ্চয়। বিভিন্ন ধরনের বহির্জাত প্রক্রিয়া দ্বারা ভূভাগের সমতলীকরণ করলে তাকে কি বলা হয়? পর্যায়ন। কোন পদ্ধতিতে প্লাবন ভূমি ও বদ্বীপ সৃষ্টি হয়? আরোহণ। বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়? প্লাবন ভূমি কিভাবে সৃষ্টি হয়? সবই তো নুড়ি বালি কাকর ইত্যাদি জমি। জমি মানে কি? উঁচু হচ্ছে, উঁচু মানে কি? আরো বাড়তেছে, তার মানে কি? আরোহণ। এটা একটু আগে আমরা এমসিকিউ তে আলোচনা করেছি। পৃথিবী পৃষ্ঠের উপর ভূমির যে আকৃতি তাকে কি বলা হয়? ভূমিরূপ। অন্তর্জাত প্রক্রিয়ায় কোথায় কার্যকারী বেশি হয়? ভূপৃষ্ঠের অভ্যন্তরে। ভূপৃষ্ঠের সর্বাধিক ক্রিয়াশীল বহির্জাত শক্তি হলো কি? নদীর কাজ। দেখো এই যে 10টা এমসিকিউ এসিকিউ মুখস্থ করতে কত সময় লাগলো ভাই? ওদিকে 19টা, এদিকে 10টা, মোট কত হলো? 29টা। তো এই যে কত সময় লাগলো তুমি অবশ্যই জানাবে, কারণ আমি তোমাকে কথা দিচ্ছি এখানে তুমি ক্লাসগুলো রেগুলার করলে তুমি 36 মার্ক অবশ্যই পাবে, কারণ প্রত্যেকটা অধ্যায়ে যত বেশি এমসিকিউ বের করা যায় এবং যত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো বের করা যায় তোমাদের জন্য হাজির করবো প্রত্যেকটা এমসিকিউ এবং এসিকিউ। ভূপৃষ্ঠের সর্বাধিক ক্রিয়াশীল বহির্জাত শক্তি হলো কি? নদীর কাজ। এটা একটু আগে আলোচনা করলাম। যে প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপ সৃষ্টি হয় এবং ভূমিরূপের বিবর্তন ঘটে তাকে কি বলা হয়? ভূমিরূপের প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ কি? ম্যাগমা আর পরিচালন স্রোত অর্থাৎ পাতের চলন। অন্তর্জাত মানে কি? অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে যে ক্রিয়া হয় তাকে বলা হয় অন্তর্জাত, আর ভূপৃষ্ঠের উপরে যে ক্রিয়া হয় তাকে বলা হয় কি? বহির্জাত প্রক্রিয়া। তো পরে দেখো পর্যায়ন কথাটি প্রথম কে ব্যবহার করেন? চেম্বারলিন। ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ পৃষ্ঠকে কি বলে? পর্যায়ন। নদীর ক্ষয়ের শেষ সীমাকে কি বলা হয়? সমুদ্র সমতল। অর্থাৎ নদীর ক্ষয়ের শেষ সীমা কি? সমুদ্র সমতল। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? আরোহণ প্রক্রিয়া বা এমসিকিউ তে একটু আগেই আলোচনা করলাম এই প্রশ্নটা। আবহ বিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয় একসাথে কি বলবো? অগ্নিভবন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন তোমাদের জন্য। যে প্রক্রিয়ায় অভিকর্ষের স্থানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলা স্তরে নেমে আসে সেই প্রক্রিয়াকে কি বলা হয়? পুঞ্জিত ক্ষয়। আদর্শ নদী কাকে বলে ভাই? একটা নদীর 3টে গতি থাকে, উচ্চ গতি, নিম্ন গতি এবং মধ্য গতি। এই যে 3টে গতি যদি কোনো নদীর থাকে বা এই 3টে প্রবাহ যদি কোনো নদীর থাকে তাকে আমরা কি বলবো? আদর্শ নদী বলবো। তারপর কি পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তির নাম কি? মাধ্যাকর্ষণ শক্তি। একটু আগে আমরা পড়লাম। নদীর কাজ দেখো, দুটি নদীর মধ্যবর্তী ভূভাগকে কি বলে ভাই? দোয়াব। ভারতের বৃহত্তম দোয়াব কি? গঙ্গা যমুনা দোয়াব। যে উচ্চভূমি 2 বা তার বেশি নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে কি বলা হয়? জল বিভাজিকা। একটু আগে বললাম এমসিকিউ তে যে একটা হিমালয় পর্বত একটা নদীকে 2 ভাগে ভাগ করে দিল, নাম হলো কি? জল বিভাজিকা। বিভাজন করে দিয়েছে বিভাজিকা। উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে অবস্থিত জল বিভাজিকা হলো কি? বিন্ধ্য পর্বত। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কি ভাই? গঙ্গা। পৃথিবীর বৃহত্তম নদী নীলনদ। পৃথিবীর ক্ষুদ্রতম নদী মার্কিন যুক্তরাষ্ট্রের কি? ডি। চলো 29 কি আছে? দুটি উচ্চ ভূমির মধ্যে অবস্থিত দীর্ঘ নিম্নভূমিকে কি বলে? উপত্যকা। ভারতের প্রধান জলবিভাজিকা হলো কি? হিমালয় পর্বত। পৃথিবীতে নদী দ্বারা ভূমিরূপের বিবর্তন লক্ষ্য করা যায় কত শতাংশ? 70%। ভূমিরূপ পরিবর্তনে বহির্জাত শক্তি হিসাবে সর্বাধিক প্রভাবশীল শক্তি কি? নদীর কাজ। দক্ষিণ ভারতের একটি জলবিভাজিকা হলো কি? পশ্চিমঘাট পর্বতমালা। পৃথিবীব্যাপী জলের ভারসাম্য বজায় থাকে জলচক্রের মাধ্যমে এবং এই জলচক্রের প্রধান অংশ হচ্ছে কি? মহাসমুদ্র। ভাই জলের প্রধান কোথায়? আমাদের যে পাহাড় পর্বত থেকে অর্থাৎ যে নদী যাই হোক না কেন, দেখো আমাদের সাধারণত বেশিরভাগ যে বড় বড় সমুদ্র আছে সেখানে যেই তো জলগুলো জমা হয় মহাসমুদ্রে যে, আর এই মহাসমুদ্রেই তো আবার দেখা যাচ্ছে যে পরবর্তীতে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে অর্থাৎ জলচক্রের মাধ্যমে সেই জলগুলো উপরে উঠে যাচ্ছে, আবার বৃষ্টির মাধ্যমে সেই আবার জলটা ফিরে পাচ্ছে। অর্থাৎ এই যে জলচক্র আমার এটা সবাই মোটামুটি সবাই জানি। দেখো নদীর উৎস অঞ্চলের অববাহিকা কাকে বলে? ধারণ অববাহিকা। দেখো এই যে 35টা কোশ্চেন আর এমসিকিউ দিলাম কয়টা ভাই? 19টা। তাহলে আমাদের মোট কোশ্চেন দাঁড়ালো কয়টা? 54টা। তো এইভাবে প্রতিনিয়ত তুমি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাবে। পরীক্ষার যে 30 দিন অর্থাৎ 30-60 দিন তোমার কাছে সময় আছে, এই 60 দিন অর্থাৎ 60 দিন ভাই এখন আমাদের নেই, মোটামুটি 56 দিন প্লাস টাইম আছে। এই যে দিনটা আমাদের কাছে টাইম আছে এই দিনটা তোমার সর্বোচ্চ দিয়ে তুমি চেষ্টা করো, কেননা এই রেজাল্টটাই তোমার জীবনের প্রথম সার্টিফিকেট এবং তোমার জীবনের প্রথম উদ্দীপনা। তুমি যদি খুব সুন্দর করে এখানে একটা রেজাল্ট করতে পারো তাহলে কি পরবর্তী স্টেপও তুমি খুব সুন্দর করে করতে পারবে। দেখো বেশি কথা এখানে বাড়াবো না, চলো তুমি তোমার মতো করে জবরদস্ত প্রিপারেশন নাও এবং প্রিপারেশন নেওয়ার পরে একটা কমপ্লিট লিখে এখানে অবশ্যই একটা কমেন্ট করবে। তুমি যদি পরপর এইভাবে আমার প্রত্যেকটা ভিডিওতে কমপ্লিট লেখার যোগ্যতা অর্জন করতে পারো বা ক্ষমতা যদি তোমার থাকে তাহলে আমি তোমাকে কথা দিলাম তুমি এখান থেকে 36 মার্কের এমসিকিউ কমন পাবে। তুমি দেখো 36 মার্কটাই শুধু এখানে 36 না, তুমি যদি এখানে ভালো করে করতে পারো স্কুল থেকে 10 এবং প্রজেক্ট না সরি এখানে ম্যাপের 10 অর্থাৎ তুমি 56 মার্কের এমসিকিউর উপরে নির্ভর করে এখান থেকে পেয়ে যাচ্ছ শুধুমাত্র। তো তোমার যদি এখানে যদি দম থাকে তোমার শরীরে
তুমি তোমার মতো করে এই যে আমরা 54টা এমসিকিউ এসিকিউ আলোচনা করলাম, এভাবে প্রতিনিয়ত ভিডিওতে যদি তুমি কথা দিতে পারো, তাহলে আমিও তোমাকে কথা দিলাম তুমি অবশ্যই এখান থেকে 36 প্লাস পাবে পাবে পাবে। চলো দেখা হবে পরের ভিডিওতে। তার ভিতরে আমি যে কথাটা বললাম, যদি কমপ্লিট লিখতে পারো প্রত্যেকটা ভিডিওতে কমপ্লিট লিখে দেখাও। থ্যাংক ইউ।